সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। মাহমুদ কলি একজন শিল্পী, একজন তারকা, আমাদের চলচ্চিত্রের নেতৃত্ব দানকারী একজন সংগঠক। গত সপ্তাহে অনেক কথা বলেছি তার সঙ্গে, আরো কিছু কথা বলবো আজ। চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র সংগঠক মাহমুদ কলিকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। প্রবীণ এক পরিচালক, রূপকথার পরিচালক ইবনে মিজান। ইবনে মিজানের সঙ্গে কাজ করার সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে, কারণ উনি এখন দেশের বাইরে। পরবর্তী প্রজন্ম তার সঙ্গে তার সান্নিধ্যে আসার সুযোগ পাননি, আপনারা পেয়েছেন। পরিচালক হিসেবে ইবনে মিজান বাংলাদেশের রূপকথা, পোশাকি ছবি, রাজাবাদশার ছবির নির্মাতা, অত্যন্ত উঁচু মাপের একজন নির্মাতা ছিলেন ইবনে মিজান। উনি যখন আমাকে নিয়ে চিন্তা করলেন, বলল যে অশোক ঘোষ বানিয়েছিল নওজোয়ান আর আমি একটি ছবি বানিয়েছি বাহাদুর, দুটাই সুপারহিট হয়েছিল, আমি আপনাকে একটি ছবিতে নিচ্ছি, ছবির নাম থাকবে বাহাদুর নওজোয়ান। 1987 সাল আজিজুর রহমান বলি তৈরি করলেন আরো একটি ছবি। দেশের বাইরে গিয়ে তৈরি হলো ছবিটি সুদূর আমেরিকায়। ছবির নাম দেশ বিদেশ, অভিনয় করলেন মাহমুদ কলি। আমেরিকার অভিজ্ঞতা। আমেরিকা যেখানে বাংলাদেশের রাত দিনের তফাৎ। যখন শুটিং করার আগে ওখানে পারমিশনের জন্য যান, তো ওয়াশিংটন ডিসিতে অনেকগুলো গার্ডেন আছে এবং ওই গার্ডেনগুলো মেনটেন করার জন্য ওদের একটা আলাদা মিনিস্ট্রি ও ডিপার্টমেন্ট আছে। তো সেখানে যখন পারমিশনের জন্য যায়, তো তখন ডিপার্টমেন্টের লোকজন তাকে বলল যে নো, ইউ উইল নট বি গিভেন দ্য পারমিশন, বিকজ আমরা এই হলিউডের লোকজনদেরকে পারমিশন দিই, তারা আসে, তাদের শত শত গাড়ি, শত শত লোক আসে, রাস্তাঘাট বন্ধ করে এলাই কাণ্ড করে ফেলে, তোমাদেরকে পারমিশন দিতে পারবো না, আমাদের অনেক ঝামেলা হয়। তা বললো না প্লিজ দেন, আমরা তো সেই বিদেশ থেকে আসবো, শুটিং করব, এত শখ আমাদের। তোমাদের ইউনিটে কয়জন হবে? বলল যে আমাদের ইউনিটের এই 25 জন। কি, তোমরা 25 জন লোক নিয়ে ছবি শুটিং করবে? পারমিশন দিয়ে দিল। এখানে মনে করেন দেখা গেছে যে ক্যামেরাম্যান ক্যামেরা হাতে, আমি হয়তো ওনার ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে হাঁটছি, জি জি জি, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে হাঁটছি, লোকেশনে গেল, স্ট্যান্ড লাগালো, রেডি হলো, তারপর হয়তো ক্যামেরার সামনে এসে আমি আমার যে অভিনয় করার করছি। তো এই ধরনের কাজগুলো আমরা করেছি। যেমন ডিজনিল্যান্ডে আমরা শুটিং করেছি, সেখানে নায়ক নায়িকার গান চিত্রায়িত হবে, তো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে শুটিং করছে, সিকিউরিটির লোক এসে ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করছে যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তো বলছে যে ও হোম ভিডিও, হোম ভিডিও, ওকে ওকে গো অন। বিকজ এই ক্যামেরা নিয়ে একজন লোক শুটিং করছে, এটা যে একটা কমার্শিয়াল ছবির শুটিং হচ্ছে, এটা ওদের কল্পনার অতীত। আমরা শুধু সিঙ্ক করে নিতাম, আলোচনা করে নিতাম ক্যামেরাম্যানের সাথে যে আমরা এই দিক থেকে পাস করব, এই জিনিসটা করব, এইভাবে করব, সেও দূর থেকে দৃশ্যগুলো চিত্রায়িত করবে। আমি এলাম, যদি একটু দেরি হয়ে গেল। না না, তাতে কি, মূল্যবান জিনিস খুব তাড়াতাড়ি এলে তার মূল্যও কমে যায়, তাই না? আমি মূল্যবান কিনা জানি না, তবে আমেরিকায় আপনার মতো একজন মূল্যবান লোকের সঙ্গে পরিচয় হলো, সেটা তো আমার জন্য পরম পাওয়া। না মানে, বাংলাদেশের একটা মেয়ে এমন হতে পারে, আমি এটা ভাবতেই পারিনি। আপনি ভুল বলছেন। অ্যাক্সিডেন্টলি আমার বাবা মা বাংলাদেশের, কিন্তু আমি জন্মেছি, বড় হয়েছি বিদেশে, কখনো জার্মানিতে, কখনো ফ্রান্সে, কখনো আমেরিকাতে। আই লাইক আমেরিকা। আমিও তাই তো। গুড বাই বাংলাদেশ। থাকার জন্য চাই বাড়ি, চলার জন্য চাই গাড়ি, বাঁচার জন্য চাই নারী, নইলে জীবন অর্থহীন। আরে মানুষ রইলি বেহুশ, বুঝলি না তো কোনো দিন। ভালো
আরে ভালোবেসে ঠিক করে নে মনের তারে কামারে। 1988 সাল পরিচালক শওকত জামিল তৈরি করলেন সবার উপরে ছবিটি। অভিনয় করলেন মাহমুদ কলি। তার সঙ্গে আমরা পেলাম ওপার বাংলার দেবশ্রীকে। দেবশ্রীর সাথে আপনার অভিনয়। এই ছবির প্রযোজক ছিলেন জনাব এম এস সাঈদ এবং পরিচালক ছিলেন শওকত জামিল। ছবিটি আমরা সম্পূর্ণরূপে ঢাকাতেই নির্মাণ করেছিলাম। দেবশ্রী রায় অত্যন্ত একজন উঁচু মাপের নায়িকা শিল্পী। তো আমরা ছবিটা খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। সুখে দুঃখে তুমি আমি সাথী দুজনা, দুটি প্রাণে চাওয়া পাওয়ার একই ঠিকানা। সুখে দুঃখে তুমি আমি সাথী দুজনা, দুটি প্রাণে চাওয়া পাওয়ার একই ঠিকানা। তুমি এলে এতদিনে এলো ভরসা, অনুরাগের রঙে প্রাণে ছড়ালে আশা। গলারে মালা তুমি, সুখের জ্বালা যে তুমি। তুমি আমার জীবন মরণ চির অহংকার, ভালোবাসা দিলে অধিকার। 1989 সাল জনপ্রিয় পরিচালক সাইফুল আজম কাশেম তৈরি করলেন অবহেলা ছবিটি। অবহেলায় অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। সাইফুল আজম কাশেম মানেই হিট, সুপারহিট। সামাজিক ছবির ব্যাপারে তার তুলনা তিনি নিজেই। অত্যন্ত নম্র, ভদ্র এবং সুন্দর একটা লোক। ওনার ছবিতে অভিনয় করতে যখন আমি যাই তখন দেখা গেল যে দুইটি চরিত্র আছে। আমাকে বলল যে কলি তুমি কোন চরিত্র অভিনয় করবা, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। তো আমার সুযোগ হয়েছিল যে আমি তার সাথে ছবিটা করতে পেরেছিলাম এবং ছবিটা খুব সুন্দর এবং ভালো হয়েছিল। 1989 সাল মুক্তি পেল সংসার সীমান্তে ছবিটি। পরিচালক তারেক মাহমুদ, প্রযোজক আজমল হুদা মিঠু। দুর্ভাগ্যের বিষয়, পরিচালক এবং প্রযোজক কেউ আমাদের মাঝে আজ উপস্থিত নেই। দুনিয়া ছেড়ে তারা চলে গেছেন। সেই পরিচালক এবং প্রযোজক তাদের সম্পর্কে কিছু বলুন, মিঠু ভাই এবং আমাদের তারেক মাহমুদ সম্পর্কে। জনাব আজমল হুদা মিঠু সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জল্লাদের দরবারে একজন অত্যন্ত গুণী শিল্পী ছিলেন। মিঠু ভাই সিঙ্গার ছিলেন, নায়ক ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, ডাইরেক্টর, প্রডিউসার, একাধারে অনেক গুণের অধিকারী ছিলেন। তারেক সাহেবের একমাত্র ছবি, এই ছবিটি যেটা উনি পরিচালনা করেছিলেন, সফল হয়েছিলেন। আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার এই সৃষ্টি আমাদের মাঝে রেখে গেছেন। আমি তো জানতাম আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বিচার করার শক্তি দিয়েছেন। কিন্তু আমি যখন দেখি বস্তির সখিনা না খেয়ে ধুকে ধুকে মরছে, আমি যখন দেখি চিকিৎসার অভাবে ফজলু চাচা শেষ হয়ে যাচ্ছে, তখন আমার সব বিচার শক্তি শেষ হয়ে যায়। আমি কিছু ভাবতে পারি না রীতা। সব হারিয়ে আমি তোমাকে পেয়েছিলাম, নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখেছিলাম। তখন কে জানত গরিবের স্বপ্ন দেখা পাপ। 1990 সাল পরিচালক মোস্তফা আনোয়ার তৈরি করলেন আপন ঘর ছবিটি। প্রবীণ পরিচালক, অনেক সফল ছবির পরিচালক মোস্তফা আনোয়ার। আপন ঘরে আপনি একজন বাসিন্দা হলেন, সেই ঘরের কাহিনী কিছু বলেন। আপন ঘর ছবির পরিচালক মুস্তফা আনোয়ার। মুস্তফা আনোয়ার অত্যন্ত নম্র, ভদ্র একজন লোক ছিলেন। উনি জোরে কথা বলতেন না, অনেক পান খেতেন। শিল্পীদেরকে যখন বুঝিয়ে বলতেন, খুব আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে বলতেন। শিল্পীরাও তার কথাটা মনোযোগ দিয়ে শুনে কাজ করার চেষ্টা করত। আপন ঘর ছবিটা উনি খুব সুন্দর বানিয়েছিলেন। সত্য সূরজ, সত্য চন্দ্র, সত্য দিবস রাতি, তারতে সত্য মোদের এই না প্রীতি। ও সত্য সূরজ, সত্য চন্দ্র, সত্য দিবস রাতি, তারতে সত্য মোদের এই না প্রীতি। আমার মরণ যেন হয় রে বন্ধু করিয়া চলে, বন্ধুদের দে পরাণ আমার ফিরাইয়া তুই দে। 1990 সালের আরো একটি জনপ্রিয় ছবি মমতাজ আলীর ছবি। মমতাজ আলীর ছবিতে কাজ করা অনেকেই মনে করেন সৌভাগ্যের ব্যাপার। কাজ করলেন আমাদের আজকের অতিথি মাহমুদ কলি।
মমতাজ আলী এই গুণী পরিচালক আজ আমাদের মাঝে নেই, শুনবো তার সম্পর্কেও কিছু কথা। মমতাজ আলী মানে আমাদের দেশে মনে হতো যে বিগ বাজেট ছবি হবে, তো ওনার এই কারণ ছবিতে আমার অভিনয় করার সুযোগ হয়েছিল। মমতাজ ভাই খুব গুণী একজন পরিচালক ছিলেন। উনি বলতেন যে কলি, প্রতিটি শব্দের উপর স্ট্রেস দিতে হবে, প্রতিটি শব্দ যেন সুস্পষ্ট হয়, তাহলে অভিনয়ের মধ্যে যেমন আপনার সবকিছু ফুটে উঠবে, শব্দ শুনে, সাউন্ডটা শুনে লোকজন যেন স্পষ্ট সুন্দর করে বুঝতে পারে, তাতে জিনিসটা খুব সুন্দর হবে। আফতাব খান টুলুর ছবি মুক্তি পেল 1990 সালে, বাণিজ্য সফল ছবি। অভিনয় করলেন মাহমুদ কলি, ছবির নাম সতী পুত্র আব্দুল্লাহ। তুমি তো জানো সোনাই, এই বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলছে। কবে আমি আমার বাবার খুনের বদলা নেব, কবে ডাকু কায়সারের অন্যায় অত্যাচার আর জুলুমের কারাগার ভেঙে ধর্মপ্রাণ মানুষদের আমি মুক্ত করতে পারবো। আকবর, সোনাই, বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে আমার বিধবা মায়ের সাদা শাড়ি। আমাকে এই আস্তানার গণ্ডির বাইরে যেতে হবে, আমার বাবার খুনের প্রতিশোধ নিতেই হবে। 1991 সালে পরিচালক আজিজুর রহমান বুলি তৈরি করলেন আরো একটি ছবি, ছবির নাম শ্বশুরবাড়ি। অভিনয় করলেন মাহমুদ কলি, বাণিজ্য সফল এই ছবি শ্বশুরবাড়ি। এক পাল্লায় সখী আমার, আর এক পাল্লায় দুনিয়াদারি। ওজন করে দেখলাম আমি সখীর পাল্লা ভারী রে, সখীর পাল্লা ভারী। এক পাল্লায় বন্ধু আমার, আর এক পাল্লায় দুনিয়াদারি। ওজন করে দেখলাম আমি বন্ধুর পাল্লা ভারী রে, বন্ধুর পাল্লা ভারী। 91 সালে মুক্তি পেল দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ভাবির সংসার ছবিটি। অভিনয় করলেন মাহমুদ কলি, ছবির প্রযোজক আমিনুল ইসলাম কনক। কনক ভাই আমাদের মাঝে নেই। আমিনুল ইসলাম কনক অত্যন্ত অমায়িক এবং ভদ্রলোক ছিলেন। চলচ্চিত্রের সাংগঠনিকভাবে উনি জড়িত ছিলেন এবং উনি প্রযোজকও ছিলেন। তো ওনার এই ছবিতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং কনক ভাই চলচ্চিত্রের মানুষের জন্য সব সময় খোঁজ খবর নিতেন এবং যেখানে যেখানে কোনো ঝামেলা, বিপদ আপদ, সমস্যা হতো, আমরা কনক ভাইকে পেয়েছি। 1992 সালে মুক্তি পেল দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় নাচে নাগিন ছবিটি। অভিনয় করলেন মাহমুদ কলি। এমন মধুর লগন কবু বারে বারে পাইবা না, সুখে দুঃখে সাথী হইয়া থাইকো দুইজনা। জীবনে এমন সুখের সময় পাইবা না রে, ফুলের মধু খাইয়া কভু ডাল ভাঙ্গো না, রেমালি ডাল ভাঙ্গো না। এই চারা গাছে ফুল ফুটাছে, কত রসিক আইলো রে, কত মধু খাইলো রে। ফুলের মধু খাইয়া কভু ডাল ভাঙ্গো না, রেমালি ডাল ভাঙ্গো না। ছবির নাম ধনী করি, পরিচালক মালেক আফসারি। মুক্তি পেল 1993 সালে। অভিনয় করলেন মাহমুদ কলি। এই ছবিটির প্রযোজক ছিলেন রোজি আফসারি এবং মালেক আফসারি ছিলেন পরিচালক। এত কম বাজেটে এত সুন্দর ছবি বানিয়েছিল এবং এত সুপারহিট হয়েছিল ছবিটি। বসুন। আমি বসবো মাটিতে? এত রোদে? এইরকম রোদের মধ্যে বসে তোমার মতো মেয়ের গান শেখা উচিত, এটাই তোমার উপযুক্ত জায়গা। খারাপ ননসেন্স, তুমি আমাকে অপমান করছো। না না, আদব কায়দা শেখাচ্ছি। দয়া করে তোমার কাছে গান শিখতে এসেছিলাম, কিন্তু 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 করে কোনো লাভ হবে না, তোমার মতো মেয়েকে আমি গান শেখাই না। যা ভাগ। 1994 সাল মুক্তি পেল আবুল হোসেন খোকনের প্রথম ছবি মহা গ্যাঞ্জাম। অভিনয় করলেন মাহমুদ কলি। লক্ষ্য করলাম ধীরে ধীরে মাহমুদ কলি আমাদের চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছেন, সেই ব্যাপারটি আমরা এখন জানতে চাইব। ইনফ্যাক্ট এই মহাগ্যাঞ্জাম ছবিতেই বলতে গেলে কমার্শিয়ালি, প্রফেশনালি আমি চলচ্চিত্র থেকে দূরে সরে গেছি। 1983 সন থেকে 1993 সন, এই 10টি বছর আমি প্রফেশনালি চলচ্চিত্রে জড়িত ছিলাম এবং এটি আমার প্রফেশনালি সর্বশেষ ছবি। এবং তারপরে আস্তে আস্তে আমি নিজেকে চলচ্চিত্র থেকে গুটিয়ে নিয়েছিলাম। 2002 সালে মুক্তি পেল মাহমুদ কলির সর্বশেষ ছবি
আবার একটি যুদ্ধ, এই ছবির সাথেই চলচ্চিত্র থেকে বিদায় নিলেন মাহমুদ কলি। চলছে 2010, আমরা আর কোনো ছবিতেই তাকে পাইনি, কিন্তু সৌভাগ্য অতিথি হিসেবে আজকে আমরা তাকে পেয়েছি। উনি ব্যস্ত আছেন অন্য পেশায়, জানতে চাইব সেই সম্পর্কে। 2002 সনে যে ছবিটি রিলিজ হয়েছিল তার প্রযোজক ছিলেন মাহবুব খান গুই, চলচ্চিত্র অভিনেতা প্রযোজক। তিনি আমাদের মাঝে নেই। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সুবাদে অ্যাজ এ গেস্ট রোল আমি ওই ছবিতে অভিনয় করেছিলাম এবং সেটি আমার সর্বশেষ অভিনীত ছবি। এরপরে আমি আমার পৈতৃক ব্যবসা প্রিন্টিং বিজনেসে অনেক আগে থেকে জড়িত ছিলাম, সেটাতে জড়িয়ে গেছি এবং আমি এখন যে কাজগুলো করছি পাবলিক অ্যাওয়ারনেস মোটিভেশনাল কাজ, টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, টু মোটিভেট পিপল, মৎস্য, এগ্রিকালচার, ফ্যামিলি প্ল্যানিং, হেলথ, এই ধরনের কাজগুলোর মধ্যে দিয়ে আমি জনগণকে সচেতন করার কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি। মহামান্য আদালত, এতক্ষণ আমি বিভিন্ন সাক্ষী প্রমাণাদি উপস্থিত করলাম, যাতে প্রমাণিত হয়েছে এই কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তি মানিক এবং সেই একের পর এক খুন করে এসেছে। তাই আমি মহামান্য আদালতের কাছে দাবি করছি এই ভয়ঙ্কর খুনিকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্যান্য অপরাধী শিউরে ওঠে এবং অপরাধ করা থেকে নিবৃত হয়। আমি আসামির মৃত্যুদণ্ড দাবি করে আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল ইওর অনার। শিল্পী হিসেবে শুধু অভিনয় নয়, শিল্পী সমিতির নেতৃত্ব দান করেছেন আপনি। 3 বার সাধারণ সম্পাদকের দায়িত্ব, 2 বার প্রেসিডেন্টের দায়িত্ব আপনি পালন করেছেন অত্যন্ত সার্থকভাবে। সেই দিনগুলোর কথা কিছু বলেন। আমি সবসময় চেষ্টা করেছি চলচ্চিত্র শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের জন্য নিজেকে নিয়োজিত করার। আমি জানি না আমি কতটুকুন করতে পেরেছি, তবে আমি সর্বসময় চেষ্টা করেছি চলচ্চিত্র শিল্পীদের বিপদে আপদে তাদের পাশে থাকার এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য, ভালোর জন্য কাজ করার। প্রচুর ছবিতে অভিনয় করেছেন, প্রচুর নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। প্রিয় কোনো নায়িকার কথা আমরা জানতে চাই। যাদের সাথে আমি অভিনয় করেছি তারা সকলে অত্যন্ত গুণী শিল্পী ছিলেন। তাদের সহযোগিতায় আমি আমার অভিনয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি তাদের সকলকে শ্রদ্ধা করি। সবশেষে জানতে চাইব, আবার চলচ্চিত্রে ফিরে আসা অভিনেতা হিসেবে, প্রযোজক অথবা পরিচালক হিসেবে। যদি চলচ্চিত্রে নিজেকে জড়াই তাহলে অভিনেতা হিসেবে নিজেকে বাংলাদেশ চলচ্চিত্রে আবার জড়াবো। স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে চ্যানেল আইর সকলকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি এই অনুষ্ঠান যারা দেখছেন, এই অনুষ্ঠান কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন। 1973 সাল থেকে 2010, প্রিয়তমা থেকে আবার একটি যুদ্ধ। যুদ্ধে আমরা জয়ী হয়েছি। অপসংস্কৃতির বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে চলচ্চিত্র শিল্প জয়ী হয়েছে। এটা একটা বড় সংবাদ এবং এই সংবাদের পাশাপাশি যে সুসংবাদগুলো আমরা পাচ্ছি, আবার গুণী শিল্পীরা, পরিচালকেরা, টেকনিশিয়ানরা চলচ্চিত্রে ফিরে আসছেন। আশা আজও পেলাম, মাহমুদ কলি বললেন তিনিও ফিরে আসবেন। তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে 15 কোটি বাংলাদেশের মানুষের মনে তিনি যেন চির আসন করে নিতে পারেন, এই প্রত্যাশা রেখে তার নীরব দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। প্রথম দেখার কালে শোনাই কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে শোনাই কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তহরে, যদি না পাই তোমারে আমার জীবনের তহরে। সোনার জীবন সঙ্গর হইব তোমার লাইগারে, আমার সোনাই বন্ধুরে মনে দাগা দিলারে, আমার সোনাই বন্ধুরে মনে দাগা দিলারে।